শুভেচ্ছা মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার বিলি। আমাদের দৈনন্দিন জীবন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। প্রাসঙ্গিকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আর শুরুতেই জানাতে চাই শুভ জন্মদিন, আজকে আপনার জন্মদিন। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রাসঙ্গিকে আসলে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো গত সপ্তাহ এই সপ্তাহ জুড়ে আসলে সব থেকে প্রাসঙ্গিক বিষয় বেগম খালেদা জিয়া, তার বিষয়ে আলোচনা করতে চাই। আপনার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, তো পুরোটাই তো আপনি তাকে দেখেছেন। অন্দরমহলে থাকা একজন গৃহবধূ থেকে উনি জাতীয় নেত্রী হয়েছেন। এই ক্ষেত্রে আসলে কোন গুণটি সব থেকে বেশি তার কাজে লেগেছে? প্রধানত আমি বলবো দেশপ্রেম এবং তার শহীদ স্বামীর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীদের প্রতি দায়বোধ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মূলত এই বিষয়গুলি তাকে একটা বিরূপ পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হওয়ার উৎসাহ দিয়েছে। আমরা মনে করতে পারবো আর কি যে 1981 সালে 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শহীদ হন এবং তিনি শহীদ হওয়ার পরে দেশের আইন অনুযায়ী উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং একটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে সব রাজনৈতিক দল যুক্ত হয়েছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছিলেন, বিচারপতি আব্দুল সাত্তার। অথচ এই নির্বাচিত যে সরকার এবং তখন একটা নির্বাচিত সংসদ কার্যকর ছিল, এই সরকারকে উৎখাত করে তৎকালীন সেনাপ্রধান ক্ষমতা দখল করেন এবং দেশে সামরিক আইন জারি করেন, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করেন। দেশে যখন গণতন্ত্র নাই, সংসদ বাতিল করে দেওয়া হয়েছে, নির্বাচিত রাষ্ট্রপতি নাই এবং নানাভাবে চেষ্টা করা হচ্ছিল রাজনীতিবিদদেরকে হেয় করা, রাজনীতিকে হেয় করার, সেই সময়ে গণতন্ত্রের প্রতি অপার শ্রদ্ধা, জনগণের প্রতি অপার আস্থা এবং দেশের প্রতি দায়বোধ থেকে উনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে যুক্ত হন এবং সেই যে উনি যুক্ত হলেন 1982 সালের মার্চ মাসে, জানুয়ারিতে, সেই থেকে তার ক্লান্তিহীন পথ চলা চলেছে আমৃত্যু। একদম 43 বছর তো উনি হাল ধরেই ছিলেন বিএনপি। অ্যাকচুয়ালি 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরই উনি বিএনপির মতো একটা বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন শীর্ষ নেতা হিসাবে। কাজটা খুব সহজ ছিল না, কারণ উনি যখন দায়িত্ব নেন তখন বিএনপি সাংগঠনিকভাবে ছিল বিপর্যস্ত। রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে। তৎকালীন সময়ে এর আগে বিএনপি সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রী, অনেক নেতা দল ত্যাগ করেছিল। অনেক সংসদ সদস্য দলের প্রতি আনুগত্য বজায় রাখতে পারেন নাই, তারা দল ত্যাগ করেছিল। সেরকম একটা দুঃসময়ে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দলের নেতৃত্ব দিলেন এবং জনগণের সমর্থনকে ধারণ করে তিনি যেমন
বিএনপিকে পুনরায় সুসংগঠিত করে একটা শক্তিশালী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তেমনি হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন একেবারেই আপোষহীনভাবে। আমাদের মনে থাকবে যে 1986 সালের সামরিক শাসনের অধীনে যে নির্বাচনটা হয়, তখন বিরোধী দলগুলি সবাই এক বাক্যে বলেছিল যে সামরিক শাসনের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। এমনকি বাংলাদেশের আরেকটি প্রধান দল আওয়ামী লীগের নেত্রী, তিনি চট্টগ্রামে বলেছিলেন যে যদি কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু মাত্র একদিনের মাথায় উনি নিজেই জাতীয় বেঈমান হয়ে গেলেন। উনি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া খুব স্পষ্টভাবে বলে দিলেন যে জনগণকে যে কথা আমরা দিয়েছি এই কথা আমরা রাখব। তাকে বলা হয়েছে রাজনৈতিক বোদ্ধারা, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে বোঝানোর চেষ্টা করেছে যে শহীদ জিয়ার শাহাদাত বরণের পরে দলের যে দুঃসময় এবং দলকে উনি কেবল পুনর্গঠিত করে নিয়ে আসছেন, এই সময়ে বিএনপি নির্বাচনমুখী দল, যদি নির্বাচন না করেন আপনি তাহলে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তখন তিনি বলেছিলেন আর কি যে একটা রাজনৈতিক দল নিঃশেষ তখনই হয় যখন সেই দলটি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, যখন সে দলটি কোনো চাপের মুখে আপোষ করে কিংবা কোনো লোভের জন্য তার নীতি বদলায়। আমি এটা করব না। এবং এটা এই যে তার সিদ্ধান্ত, বস্তুত এই একটা সিদ্ধান্ত তাকে শুধু ব্যক্তিগতভাবে আপোষহীন দেশনেত্রী বানায় নাই, বিএনপিকেও একটা প্রকৃত রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছে। এবং এর পুরস্কার তিনি পেলেন 1991 নির্বাচনে। প্রতিপক্ষরা বলেছে যে 20টি আসনও পাবে না বিএনপি, সেই জায়গায় উনি একাই 5টি আসনে বিজয়ী হলেন। যদিও সেই সময়ে আর এক নেত্রী 3টে আসনে নির্বাচন করে 2টাতেই পরাজিত হয়েছেন, কিন্তু উনি 5টা আসনে বিজয়ী হলেন এবং বিএনপি সবার চেয়ে বেশি আসন পেল এবং সরকার গঠন করল। এটা মানে দৃষ্টান্তটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির জন্য একটা মস্ত বড় শিক্ষা হয়ে থাকলো যে নীতির প্রতি দৃঢ় থাকলে, কোনো লোভ মোহের কাছে আত্মসমর্পণ না করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এই একই রকম অবস্থা কি 2008-এর পরে হয়েছিল? কারণ 8-এর পর আমরা দেখলাম আওয়ামী লীগ আসলো এবং বিএনপির উপর চরম নির্যাতন হয়েছে। সেই সময় তো দলকে তিনি একাট্টা রেখেছিলেন। হ্যাঁ, মানে প্রচণ্ড চাপ সেই সময়ও ছিল। 1-11 সরকারের সময় আমাদের দলের প্রায় সিনিয়র প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, সাজা দেওয়া হয়েছে অনেককে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, অনেকেই কারাগারে যেতে হয়েছে, অনেকেই কারাগারে আবদ্ধ ছিলেন, অনেকেই দেশের ভিতরেও আত্মগোপন করেছিলেন। তখন জরুরি অবস্থা চলছিল দেশে, যদিও মার্শাল ল ছিল না, কিন্তু সে সরকারকে বলা হয়েছে সেনা সমর্থিত সরকার। তারা বিভিন্ন জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো করে তারা মানুষকে এক ধরনের সন্ত্রস্ত জীবনযাপনে বাধ্য করেছে এবং সবচেয়ে বেশি চাপটা পড়েছে বিএনপির উপর। তো এটাই হয় সব সময়, যখন ব্রিটিশরা ভারতের স্বাধীনতা কেড়ে নিয়েছিল মুসলিম শাসকদের পরাজিত করে। প্রায় 200 বছর তারা ভারত শাসন করেছে। এই 200 বছরের
কখনো মুসলমানদেরকে তারা বন্ধু মনে করে নাই। একইভাবে বিএনপির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে ১/১১ সরকার। সে ১/১১ সরকার বিএনপিকে কখনো মানে সুস্থভাবে চলতে দেয় নাই, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এবং তাদের সহযোগিতায় ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা ওই একই কাজ করেছে। ওরা করেছে ১/১১ সরকার করেছে যে বিএনপির কাছ থেকে তারা ক্ষমতা কেড়ে নিয়েছে, অতএব বিএনপিকে কোনোভাবেই শক্তিশালী হতে দেওয়া যাবে না। আর আওয়ামী লীগ করেছে যে তার প্রবল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি, এটাকে যদি দমন করা না যায়, এটাকে যদি দুর্বল করা না যায়, এটাকে যদি ভঙ্গুর করা না যায়, তাহলে তাদের টিকে থাকা কঠিন হবে তা, এবং পরবর্তী নির্বাচনে নিশ্চয়ই বিএনপি বিজয়ী হবে। সেজন্য তারাই একই কাজ করেছে, অত্যাচার, নিপীড়ন, জুলুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নানাভাবে তারা অত্যাচার করেছে আর কি। অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ওনাকে কারাগারেও যেতে হয়েছে ২০১৮ সালে। তো এই কারণে আপনার আমরা বলি যে একটা দারুণ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে বিএনপির এই প্রায় ৫০ বছরের রাজনীতি, যার ৪১ বছরই নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এই দলটাকে প্রকৃত রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলায় এটা তার কৃতিত্ব। ৪৩ বছরের যে তার রাজনৈতিক জীবন, এখানে সব থেকে কঠিন সময় বা কঠিন সিদ্ধান্তটা আসলে তার কোনটি ছিল? একটা তো বললাম আপনার যে ১৯৮৬ নির্বাচনে অংশগ্রহণ না করা, এটা খুব বড় রিস্ক নিয়েছিলেন তিনি। হতে পারত যে বিএনপির বেশ নেতাকর্মীরা দল ত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করে ফেলত, বিএনপি দুর্বল হয়ে যেত, কিন্তু হয় নাই। কারণ উনি তার প্রতি শ্রদ্ধাবোধ এবং তিনি যেভাবে দলটাকে পুনর্গঠন করেছেন, সে কারণে আর কি এটা হয় নাই। এরপরে ১/১১ সরকারের সময় তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা জানি যে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়ার আগে ওনার কাছে প্রস্তাব নিয়ে গেছে তারা, যে উনি যদি ১/১১ সরকারের যত কাজ সেগুলোকে যদি সব বৈধতা দেন, তাহলে তাকেই সহযোগিতা করবে। উনি রাজি হন নাই। উনি বলেছেন যে তোমরা জনগণের স্বার্থে যা কিছু করেছো আমি সেটা অনুমোদন করতে রাজি আছি, কিন্তু জনগণের স্বার্থ বিরোধী করে আর কিছু করলে আমি সেটা সমর্থন করতে পারবো না। কারণ আমি জনগণের জন্য রাজনীতি করি, আমি জেল খাটতেছি, আমি কষ্ট করতেছি, আমার ছেলেরা দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তাদের উপর নানান নিপীড়ন করা হয়েছে, কিন্তু আমি আপোষ করতে রাজি না। উনি করলেন না। ওরা গেল আওয়ামী লীগের নেত্রীর কাছে এবং তিনি রাজি হয়ে গেলেন এবং করলেনও তিনি। ১/১১ সরকারের বিরুদ্ধে এত আন্দোলন, এত বক্তৃতা, এত কিছু, কিন্তু ১/১১ সরকারের কোনো লোকের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেয় নাই। তারা নির্বিঘ্নে দেশের বাইরে চলে গেছে। এমনকি তাদের একজন অন্যতম প্রধান যিনি ছিলেন, তিনি বিদেশের রাষ্ট্রদূত ছিলেন, তাকে রাষ্ট্রদূত হিসেবে রেখে দিয়েছে, পরিবর্তনও করে নাই। তো কাজেই এটা আর একটা বড় তার আপোষহীন অবস্থান ছিল আর কি। এর পরবর্তী পর্যায়ে তিনি যখন দারুণ অসুস্থ, একটা মিথ্যা অভিযোগে তাকে দণ্ড দেওয়া হলো ৫ বছরের, দিয়ে তাকে একটা পরিত্যক্ত কারাগারে রাখা হলো। একটা বিশাল কারাগার, কিন্তু সেখানে উনি ছাড়া আর কোনো বন্দী নাই। আমরা সেখানে দেখতে গেছি তাকে। ওই সময় তার মনোবলটা আসলে কেমন ছিল? সাংঘাতিক। আমরা দেখতে গেছি তাকে, উনি আমাদেরকে সাহস যোগাচ্ছিলেন যে আপনাদেরকে সাহস নিয়ে কাজ করতে হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। মানে আমরা তাকে কি সান্ত্বনা, উনি আমাদেরকে সাহস যোগান। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে তার চিকিৎসাটা হয় নাই। উনি তো বয়স হয়েছে, কিছু অসুস্থতা ছিল তার, কিন্তু উনি হেঁটে ঢুকেছেন জেলখানায়। ২ বছর পরে যখন উনি বের হন জেলখানা থেকে, পিজিতে যান,
তখন তাকে স্ট্রেচারে করে নেওয়া হয়েছে, যেখান থেকে হুইল চেয়ারে করে নেওয়া হয়েছে। এটা তার চিকিৎসার অভাবের কারণে এটা হয়েছে, কিংবা ইচ্ছাকৃতভাবে তার মানে চিকিৎসার বদলে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তারপরে যখন কোভিডের মধ্যে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলো, তখনও শর্ত দিয়ে দেওয়া হলো যে উনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না। অথচ ডাক্তাররা, মেডিকেল বোর্ড তারা বলছিল যে তার শারীরিক অবস্থা এমন যে তার বাইরে চিকিৎসা হওয়া দরকার। 4টা বছর তাকে অনুমতি দেওয়া হয়নি। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় রিস্ক কখন নিয়েছেন বা কিছু, এটা আর একটা সময় যখন তার জীবন সংশয়, সুচিকিৎসা না হলে উনি বাঁচবেন কিনা এটা হলো প্রশ্ন। কিন্তু সেই সময়েও তিনি আপোস করেন নাই। সেই সময়েও যদি তিনি আপোস করতেন, তিনি যদি বলতেন আর কি যে আমার দল সরকারের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন সংগ্রাম করবে না, তাহলে তো তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তার চিকিৎসার ব্যবস্থা হতো আর কি। কিন্তু ওনার নিজের জীবন সংশয় তাকে তার অবস্থান থেকে টলাতে পারে নাই। আপোষহীন তখনও তিনি। আমি একটু জানতে চাই যে প্রতিটি সময় আমরা দেখেছি যে এত কঠিন সময়ের পর উনি সংযত থেকেছেন। ওনার বক্তব্যে কখনোই আমরা আসলে সেই অসংলগ্ন কোনো কথা বা কিছু প্রতিপক্ষকে ঘায়াল করার কোনো কথা, এত সংযত উনি কিভাবে থেকেছেন? দেখেন, মানে দুটা কারণ। একটা হলো যে ব্যক্তি মানুষ যেটা যিনি ছিলেন উনি আর কি, তার যে মানে পরিমিতি বোধ, এটা তো একটা ব্যাপার আর কি। আর একটা হলো যে সংস্কৃতিতে তিনি বড় হয়েছেন, সেটাও তাকে কিন্তু এই ধরনের আচরণ করতে সক্ষম করেছে। তার বাবা মা তাকে সেইভাবেই বড় করেছে, সম্মানী মানুষ ছিলেন তারা। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জানেন আপনারা যে তার এত শাসন আমলে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন তিনি, কিন্তু কখনো অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিন্তু তিনি কোনো কথা বলেন নাই। উনি বলতেন যে জনগণ বিচার করবে, তার জনগণ বিবেচনা করবে কে সঠিক কে সঠিক না। তারা যে দোষগুলি করেছে এটা আমরা সেটা না করলেই তো হলো। আমরা যদি সেই দোষ না করি তাহলেই তো ওদের দোষটা জনগণের সামনে আরো বেশি ফুটে উঠবে আর কি। উনি তাই করেছেন, কারো বিরুদ্ধে বলেন নাই। এই একই জিনিস বেগম খালেদা জিয়া করেছেন, যে উনি কখনো ব্যক্তির বিরুদ্ধে উনি বক্তব্য রাখেন নাই, রাজনৈতিক দল বা রাজনীতির সম্পর্কে বক্তব্য রাখছেন। এবং আর একটা জিনিস হলো যে এমনকি রাজনীতি বা রাজনৈতিক দলের সম্পর্কে বক্তব্য রাখতেও উনি তার ভাষা, তার যেভাবে তিনি প্রয়োগ করেছেন ভাষা, এর কোনোটার মধ্যে শালীনতার কোনো অভাব ছিল না। এটা হলো একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তির তফাৎ হয়, এবং এটাই তাকে তফাৎ করেছে আর কি। এটাই অন্যদের থেকে তাকে আলাদা করেছে এবং মহিমান্বিত করেছে, সম্মানিত করেছে। যেটা পুরস্কার উনি পেলেন তার জানা যায় যে একজন যখন দুঃসময়ে বের হয়ে যেতে হয়, দেশ থেকে পালায় যেতে হয়, মানুষ তখন আনন্দ করে। আর আরেকজনের মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তার কফিনের পাশে এসে দাঁড়ায়, সারা দেশ তার কফিনের পাশে এসে দাঁড়ায়। এটা তার সেই রাজনৈতিক সৌজন্যবোধ, রাজনৈতিক পরিমিতিবোধ, তার রাজনীতির সংস্কৃতিতে একটা নতুন ধারা, এর পুরস্কার। এটি আসলে সামনের রাজনীতির জন্য কি বার্তা দেয়? এই যে এত এত মানুষের সমাগম, তাকে শেষ বিদায় জানাতে আসা, এটি নিশ্চয়ই কোনো বার্তা বহন করে। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, উনি দেশের স্বার্থে কখনো আপোস করেন নাই, জনগণের কল্যাণের কথাই শুধু ভেবেছেন, নিজের কল্যাণের জন্য না। এবং গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা যেগুলো,
সেগুলান ধারণ করে সেগুলানকে সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করেছেন। এইসব প্রসঙ্গে তিনি কখনো আপোস করেন নাই। জনগণ এটাকে পছন্দ করেছে। এবং যদি বলেন ভবিষ্যৎ রাজনৈতিক প্রজন্মগুলির জন্য এটাই শিক্ষা, যে মানুষকে ভালোবাসবেন, দেশের স্বার্থে কখনো আপোস করবেন না, এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে শত্রুতার আচরণ করবেন না। প্রতিপক্ষ, শত্রু না। এই বিশ্বাস, এই জিনিসগুলি তাকে অন্য সব রাজনীতিবিদদের থেকে আলাদা করেছে, অনন্য করেছে, দৃষ্টান্তমূলক করেছে। এই যে গণতন্ত্রের উত্তরণের এই সময়টাতে উনি চলে গেলেন, এটিতে আসলে কি কোনো শূন্যতা তৈরি হলো কিনা? অফকোর্স, উনি তো তার যে অভিজ্ঞতা, তার যে প্রজ্ঞা, এটা তো মানে আর কেউ তো এটা দাবি করতে পারবে না আর কি, যে গণতন্ত্র শুধু পুনরুদ্ধার না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ। দেখেন, শহীদ জিয়া একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে এনেছিলেন দেশকে, এবং সেই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তিনি সংসদ নির্বাচন দিলেন, এবং দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, স্থানীয় সরকারগুলিতে সবাই অংশগ্রহণ করেছে, রাষ্ট্রপতি নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা যেমনি দায়িত্ব নেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার আগেও করেছেন, দায়িত্ব নেওয়ার পরে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই দুটেই, বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র, এই দুটেই ছিল কিন্তু আমাদের দেশে। এটা 1975-এর জানুয়ারিতে বাকশালের মাধ্যমে এগুলোকে ধ্বংস করা হয়। কিন্তু ফিরে নিয়ে আসলেন কারা? শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা খালি আনলেন না ফিরে, এটাকে প্রাতিষ্ঠানিকরণের জন্য যা কিছু করা দরকার সেটা করার ব্যবস্থা করলেন। তো এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কর্মকাণ্ড, এই দুটেরই যে অভিজ্ঞতা তার ছিল, সেই অভিজ্ঞতা তো আর কারো নাই। কাজেই তার অনুপস্থিতিতে এই দুই ক্ষেত্রেই কিছুটা মানে ঘাটতি তো হবেই, হতেই হবে আর কি। তবে একটা জিনিস আমরা মনে করি, সেটা হলো যে আমরা যারা তার সহকর্মী ছিলাম, এবং সহকর্মীদের মধ্যে অন্যতম জনাব তারেক রহমান, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এবং বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ অবস্থাতেও তাকে গাইড করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে দিয়ে তারেক রহমান সাহেব যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, যে শিক্ষাটা পেয়েছেন, এবং নিজের সামনে উনি দেখেছেন কিভাবে তার বাবা রাষ্ট্র পরিচালনা করেছে, কিভাবে তার মা রাষ্ট্র পরিচালনা করেছে। উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার আগে যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবও ছিলেন, এবং তৃণমূল পর্যায়ে রাজনীতিকে সম্প্রসারিত করার কাজটা কিন্তু তারেক রহমান সাহেব শুরু করেছিলেন। তো এখন তার নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের স্থির বিশ্বাস যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই প্রত্যক্ষ অভিজ্ঞতাটা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তার কাছ থেকে, খুব কাছে থেকে যিনি শিখেছেন, তিনি এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। অতএব আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে সেই অভিজ্ঞতা এবং তারুণ্যের যে শক্তি, এই দুটো মিলে আগামী দিনে তারেক রহমান সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করার কাছে নেতৃত্ব দিতে পারবেন। তারেক রহমানের প্রসঙ্গ যেহেতু এসেছে, 25 তারিখে উনি দেশে ফিরেছেন, তার এই স্বদেশ প্রত্যাবর্তনের পরে আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন এলো? হ্যাঁ, দেখেন, মানে বিএনপি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল। সে বিএনপিকে উনি কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়েছেন দেশের বাইরে থেকে, এবং এই সময়ের মধ্যে বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছে।
এবং নিজেদের মধ্যে সম্পৃক্ততা, সৌহার্দ্য, এটা কিন্তু বেড়েছে অনেক। এবং বেড়েছে বলেই বিগত সরকারের সময় নানা রকমের চাপ, এই ধরেন মানে গুম খুন করা, দৈহিকভাবে নির্যাতন করা, গায়েবী মামলা দিয়ে হয়রানি করা, কি না করেছে তারা আর কি। আবার নানান রকমের লোভ লালসাও দেখানো হয়েছে। কিন্তু এই সব কিছু অতিক্রম করতে পেরেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কোনো উল্লেখযোগ্য নেতাকর্মী কিন্তু দল ত্যাগ করে নাই। এইসব চাপ, এইসব লোভ, এইসব মোহ, এটা অগ্রাহ্য করে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে। যার নেতৃত্বে এই কাজটা সম্ভব হলো, তিনি দেশে ফিরে আসছেন, দূরে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন সামনে থেকে নেতৃত্ব দিবেন। এই যে পরিবর্তন, এই যে ঘটনা আর কি, এই যে প্রেক্ষিত, এই প্রেক্ষিত বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। যেহেতু বিএনপি চেয়ারপারসন মারা গেছেন, গঠনতন্ত্র অনুযায়ী তো সেই পদটি খালি, নিশ্চয়ই তারেক রহমানকে খুব শিগগিরই এই পদেই দেখা যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী যা করার আমাদের করতে হবে। খুব স্বাভাবিক ব্যাপার এটা আর কি, যে এখন তো চেয়ারপারসন তো আর নেই আর কি, উনি ইন্তেকাল করেছেন আর কি। ফলে ওই দায়িত্ব গ্রহণ করার তো কোনো বিকল্প নাই, কেন ওই দায়িত্ব তো গ্রহণ করতে হবে। এবং যেহেতু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, অতএব উনি চেয়ারপারসনের দায়িত্ব বা চেয়ারম্যানের দায়িত্বই হয়তো নিতে হবে তাকে। এটা কিভাবে হবে, কখন হবে, এটা দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বটা আপনার উপর বর্তেছে, তো সামনের নির্বাচন ঘিরে আসলে কি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি? দেখেন, বাংলাদেশে গত 17 বছরে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা বাদ দিয়ে আমাদের প্রায় সব প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে। এগুলোকে শুধু মানে দলীয়করণ বা আত্মীয়করণ করা হয় নাই, এটাকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে অযোগ্য লোক দিয়ে অকার্যকর করার ব্যবস্থা করা হয়েছে। এইসব প্রতিষ্ঠানের দুর্নীতি, অনাচার, এগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে, শুধুই তাদেরকে সমর্থন করবে তার বিনিময়ে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলি দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তো একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করছি যে যতখানি সম্ভব এটা মধ্যে দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যে যতটা সম্ভব এদেরকে দিয়েই আমাদের কাজ করতে। এর তো চেঞ্জ করার তো সুযোগ নাই আর কি। আর কিছু ভালো মানুষ তো আছে, তারা কিছু দায়িত্ব নিতে পারবেন। এটা একটা আর কি। আর একটা হলো যে গত অনেক বছরগুলিতে আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতেও একটা নেতিবাচক একটা পরিবর্তন এসছে। রাজনীতিতে স্বাভাবিক যা, সেটা হলো যে একটা রাজনৈতিক দল এবং আরেকটা রাজনৈতিক দল, তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী হবে, তারা রাজনৈতিক প্রতিপক্ষ হবে, কিন্তু কোনো মতেই শত্রু না, তাই না? কিন্তু গত বেশ কিছু বছরে রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু এরকম ছিল যে প্রতিপক্ষকে শত্রু বলে বিবেচনা করা হতো এবং আচরণ করা হতো শত্রুর মতো। যেমন বেগম খালেদা জিয়াকে যেভাবে তার দীর্ঘদিনের বসত বাড়ি থেকে উৎখাত করা হলো, যেভাবে তাকে মানে মিথ্যা অভিযোগে দণ্ড দিয়ে জেলখানায় পাঠায় দেওয়া হলো, বা তারেক রহমান সাহেবকে যেভাবে মারাত্মক আহত করা হলো এবং এমন একটা সিচুয়েশন করা হলো যাতে উনি দেশে ফিরতে না পারেন, এগুলান আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে কলুষিত করা হয়েছে। এই অবস্থায় রাজনীতি বা নির্বাচন সবই একটা সমস্যার মুখে আছে আর কি। এটা অতিক্রম করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় যেটা আর কি, সেটা হলো যে এই যে দুর্নীতি, অনাচারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থের মালিক হওয়া,
এবং তার থেকে কিছু বিদেশে পাচার করা, কিছু বা রাজনীতিতে বিনিয়োগ করা, এটা গত অনেকগুলি বছর ধরে চলতে চলতে একটা একটা মানে একটা অপসংস্কৃতি একটা সৃষ্টি হয়েছে, এবং নির্বাচনেও তার প্রভাবের সম্ভাবনা আছে আর কি। এই সম্ভাবনাগুলিকে মাথায় রেখে আমরা আপনাদের কাজ করছি। আমরা দেখলাম যে তফসিলের পরপরই যেমন হাদি গুলিবিদ্ধ হলো, মারা গেল, বা তার আগেও চট্টগ্রামে একটা গুলির ঘটনা, নিরাপত্তাহীনতাও নিশ্চয়ই আপনাদের মাথায় আছে। ওয়েল, নিশ্চয়ই আমাদের ওসমান হাদি শহীদ হওয়া, এটা তো একটা খুব বড় ঘটনা আর কি, যে একটা খুব তরুণ সাহসী রাজনীতিবিদকে কেন হত্যা করা হলো। যদি এটা আমরা সন্ধান করি তাহলে তো কিছু কারণ বের করা যায়, কিন্তু সেই কারণে কাউকে খুন করা হবে, এটা তো একটা অপরাজনীতি ছাড়া আর কিছু না। তো সেই জন্য আমরা মনে করি যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার একটা অন্যতম পথ হলো যে শহীদ হাদির খুনিকে খুব স্পষ্ট করে চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতা নিয়ে আসা, যাতে করে আরও যদি কেউ কোনো অপরাধ করার চিন্তা করে তারা যেন ভীত হয় এবং তারা যেন সেটাকে না করতে পারে আর কি। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি করেছি আর কি, যে শহীদ হাদির হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। শরিকদের জন্য তো আপনারা সিট ছেড়েছেন, তারা অনেক জায়গায় নিজ প্রতীকে ইলেকশন করবে, তো সেক্ষেত্রে আসলে এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা জিতে আসার ক্ষেত্রে? দেখেন, আমাদের এখন এক সময় আইন ছিল যে যারা জোটবদ্ধ থাকে তারা নির্বাচন যখন করবে তখন তারা নিজের প্রতীকেও নির্বাচন করতে পারে বা জোটের অন্য কোনো দলের প্রতীকেও নির্বাচন করতে পারে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের জনগণ এই নিয়মের পরিবর্তন দাবি করে নাই, কখনো না। মানে নর্মালি কোনো কিছু দাবি থাকলে তার পক্ষে মানুষ বিবৃতি দেয়, বক্তৃতা করে, মিছিল করে, মিটিং করে, বলেন আপনারাই তো সাংবাদিক, যে এই 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 দাবিতে কোনো বিবৃতি, কোনো বক্তৃতা, কোনো মিছিল, কোনো সমাবেশ আপনাদের নজরে পড়েছে? পড়ে নাই তো। স্রেফ কিছু যারা রাজনীতিতে সম্পৃক্ত না, যারা মানে খুব বড় বড় সব চিন্তা মাথার মধ্যে আর কি, বাস্তবতা বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে যাদের সম্পৃক্ততা কম, তাদের কিছু ব্যক্তির কারণে এই আইনটা বদলে গেল। বদলে যেয়ে এখন হলো যে না, যার যার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এখন আমাদের সঙ্গে যারা জোটবদ্ধ ছিল তাদের অনেকের রেজিস্ট্রেশন আছে, তাদের প্রতীক আছে। এখন তাদেরকে ইলেকশন করতে হলে তো তাদের নিজের প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এটা কারো কারোর জন্য ভালো হলো যে ওই প্রতীকে নির্বাচন করলে বিজয়ের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকার কারণে অন্য কেউ বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে বলে মনে করে আর কি। তবে আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের জোটে যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা নিজেদের যোগ্যতাতেই পরিচিত এবং শ্রদ্ধেয়। ফলে আমরা আশা করি আর কি যে তাদের প্রতীক নিয়েও তারা ইনশাল্লাহ বিজয়ী হবেন। এক সময় আমরা আসলে দেখলাম যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ছিল, এখন নেই, তবে দেখা যাচ্ছে ইসলামিক দলগুলো বেশ সক্রিয়, তো তারা মনে হচ্ছে জোটবদ্ধভাবে ইলেকশন করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এনসিপিও তাদের সাথে যোগ দিয়েছে। এটা বিএনপির জন্য নির্বাচনী পরিবেশটা একটু মানে কঠিন করে দিল কিনা? দেখেন, মানে বিএনপি সবচেয়ে, এদের মধ্যে বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল, অনেক বেশি নির্বাচনের অভিজ্ঞতা আছে বিএনপির, বহু নির্বাচনে জয়ের অভিজ্ঞতা, কিছু নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতাও আছে বিএনপির। এবং যত রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে মানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে, আর কারো নাই। ইভেন যদি জাতীয় পার্টিকে আপনি বিবেচনায় নেন, তাদের প্রত্যেকটা নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ৮৬ বলেন, ৮৮ বলেন, এটা প্রশ্নবিদ্ধ ছিল আর কি। আর অন্য পরবর্তী নির্বাচনগুলিতে তো তারা ছিল অপকর্মের সহযোগী। মানে
মানে একটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নির্বাচনের সহযোগী ছিল তারা। আর যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, খুব গণতান্ত্রিকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করে নাই। ফলে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের নাই। তো আমরা তো আপনার ছোটোখাটো কাজের জন্য খুঁজি যে অভিজ্ঞতা আছে কিনা। আমি কয়েকদিন আগে এক বক্তৃতায় বলছিলাম যে এক বিয়ে শাদীর ব্যাপার ছাড়া আর সব ব্যাপারে অভিজ্ঞতা খোঁজা হয়। তো আপনার সেই বিবেচনায় তো বিএনপির শক্ত প্রতিপক্ষ কেউ না। তো কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাদের যে রাজনীতি, তাদের যে সংগঠন, তাদের যে অবদান, এগুলো সবই ঠিক আছে। কিন্তু আমরা মনে করি আর কি যে এর সব বিবেচনাতেই বিএনপি তাদের চেয়ে অনেক কদম এগিয়ে আছে। ফলে তাদের এই ঐক্য বা তাদের এই এটা তো ঐক্য ঠিক না আসলে, এটা এক ধরনের নির্বাচনী সমঝোতা। আর এই সমঝোতা কতখানি একজন আরেকজনকে সহযোগিতা করবে এটা আরেক প্রশ্ন আর কি। কারণ এই ব্যাপারে অভিজ্ঞতা আমাদেরও আছে। আমরা অনেক রাজনৈতিক দলকে সাথে নিয়ে নির্বাচন করেছি, এবং সেই নির্বাচনে যাদেরকে নিয়ে আমরা নির্বাচন করছি তারা কে কতটা সহযোগিতা করছে আমাদের জানা আছে। কাজে এই নির্বাচনেও যারা একসাথে হচ্ছে তারা কে কতখানি সহযোগিতা অন্য দলের প্রার্থীকে করবে এটা প্রশ্নবিদ্ধ। এনসিপির সাথে তো আপনাদের অনেক আলোচনার কথা শুনেছি, পরবর্তীতে তারা জামাতের দিকে ঝুঁকলো কেন? এই ব্যাপারগুলির প্রকাশ্যে আলোচনা না করা ভালো, এই কারণে যে তাদের সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে এটা যেহেতু তারা প্রকাশ করে নাই, আমরাও প্রকাশ করতে চাই না আর কি। সম্ভবত তারা যে পরিমাণ আসনে সমঝোতা করতে চেয়েছে সেটা ওখানে তাদের হিসাব মিলেছে, কিন্তু এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো রাজনীতির বিষয় থাকলো না, এখানে শুধু আসনের বিষয়টা থাকলো। ব্যাপারটা জনগণ খুব ভালো নজরে দেখে বলে আমার কাছে মনে হয় না। সমঝোতা তো হবে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে। এখন আপনি ধরেন কিছু রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্প্রতি সমঝোতা, ঐক্য বলি না, আমি বলি সমঝোতা আর কি, এবং তারাও বলে যে আমরা জোট করছি না, আমরা আসনে সমঝোতা করতেছি। যায় না তো তারা, মানে যাদের সঙ্গে সমঝোতা এরা তো প্র্যাকটিক্যালি সারা জীবন পরস্পর বিরোধী। তো শুধুই আসনের আকাঙ্ক্ষা, শুধুই নির্বাচনে বিজয়ের আকাঙ্ক্ষা যখন কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তি হয় তখন সেটা জনগণ ভালো নজরে দেখে না। জামাতের আমিরের সাথে সম্প্রতি তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে, বিএনপি চেয়ারপারসন মারা যাওয়ার পর উনি গিয়েছিলেন বিএনপি অফিসে। তো তারপরে একটা কথা খুব জোরে সোরে উঠেছে, জাতীয় সরকার হতে যাচ্ছে কিনা। দেখেন, আমি ছিলাম সেই আলোচনায়, সেখানে জাতীয় সরকার নিয়ে আসলে কোনো কথা হয় নাই। তবে আমাদের দলের বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি তো ঘোষণা করেছেন এবং অনেকবারই বলেছেন উনি আর কি, যে যুগপৎ আন্দোলনে যারা আমরা একসাথে রাজপথে ছিলাম আমরা সবাই মিলে একসাথে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা আমরা কাজ করব। তো ওটাকে এক ধরনের জাতীয় সরকার বলতে পারেন, যে আমরা সবাই মিলে, এবং সবাই মিলে মানে এই না আর কি যে সব দল থেকেই মন্ত্রী নেওয়া লাগবে বা কিছু এরকম না, কিন্তু এটা একটা রাজনৈতিক ঐক্যের সরকার, একটা সমঝোতার মাধ্যমে একটা সরকার গঠন করা। আমরা মনে করি আর কি যে যারাই জনগণের যে আকাঙ্ক্ষাগুলি সেটা পূরণের জন্য একমত, তাদের নিয়ে জাতীয় সরকার হওয়া। কারণটা হলো যে আপনি জনগণের জন্য কি করবেন এই ব্যাপারে যদি ঐক্যমত না থাকে তাহলে তো ভবিষ্যতে কাজ করতে গেলে পরে একটা টানাপোড়েন হবে আর কি। কাজেই মানে লক্ষ্যে একমত হওয়া আর কি যদি যায় তাহলেই শুধু সে লক্ষ্য পূরণের জন্য একসাথে কাজ করা যায়। কাজে আমরা মনে করি আর কি যে আমরা দীর্ঘদিন যারা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম তাদেরকে নিয়ে একসাথে সরকার গঠনের এবং রাষ্ট্র পরিচালনার, জনগণের কল্যাণে কাজ করার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমরা ওই জায়গায় আছি। আমরা একদম শেষ প্রশ্ন, যে আপনারা আসলে অনেক জায়গায় নিজস্ব প্রার্থী দিতে পারেননি, জোটের জন্য
ছেড়ে দিয়েছেন আসন, সেসব জায়গায় বিএনপির কিছু জায়গায় প্রার্থী আসলে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এটি আসলে আপনাদেরকে এবং আপনারা বহিষ্কারও করেছেন অনেককে, তো এটা আসলে সমস্যার সমাধান করলো কিনা? দেখেন, একটা জিনিস বলি আর কি, যে প্রত্যেক মানুষ তো ব্যক্তির তো অবস্থান থাকতে পারে। এখন আমার দলে কেউ থেকে যদি দলের সিদ্ধান্ত অমান্য করে, আমি তাকে বহিষ্কার করতে পারি। এটা তো কোনো এমন অপরাধ না যার জন্য আমি তাকে বন্দি করতে পারি বা তাকে জেলে দিতে পারি। আর দেওয়ার এটা কোনো রাজনৈতিক দলের ক্ষমতাও নাই এটা আর কি। আমরা আমাদের সেসব জায়গায় যারা প্রার্থী ছিলেন, হতে পারে যে এমনকি তাদের মধ্যে কেউ কেউ হয়তো অধিক জনপ্রিয়ও, কিন্তু যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে যে সেখানে দলের সঙ্গে সমঝোতা ক্রমে অন্য কোনো দলের আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম তারাকেও নির্বাচন করবে, আমরা আশা করি যে আমাদের যারা আমাদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন। এটা প্রত্যাহার করার সময় পর্যন্ত এই সুযোগ আছে। আর অ্যাটল যদি তারা না করে তাহলে তো সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং খুব মনে কষ্ট নিয়ে হলেও আমাদেরকে নিতে হবে। এমনও আছে যে বহু বছর ধরে তারা কাজ করেছে আমাদের সঙ্গে, অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা। আমাদের জন্য এটা খুব কষ্টকর সিদ্ধান্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু অনিবার্য হয়ে পড়লে করতে হয়। তো আপনার গ্যাংরিং যদি হয় পায়ে, আপনার তো কিছু জায়গা কেটে ফেলতে হয়, এটা মানে নিজের অত্যন্ত প্রিয় পা একটা অংশ কেটে ফেলতে হয় না? তো সেরকম হয়তো সিদ্ধান্ত দলের নেওয়া লাগতে পারে আর কি। তবে আমরা আশা করব যে যারাই আমাদের দল করেন তারা দলের নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন। বেগম খালেদা জিয়া প্রসঙ্গে একটু জানতে চাইবো, অনেক বৈঠক আপনারা করেছেন দলের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে গিয়ে, সেসব বৈঠক, স্থায়ী কমিটির বৈঠকে আসলে উনি কি ধরনের ভূমিকায় থাকতেন বা সিদ্ধান্তটা উনি কিভাবে নিতেন, কঠিন কঠিন যেসব সিদ্ধান্ত নিতেন? দেখেন, বেগম খালেদা জিয়া মানে তার মধ্যে আমরা যতটা না নেত্রী পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি মা। খুব স্নেহশীল ছিলেন তিনি, দলের নেতা কর্মীদেরকে খুব পছন্দ করতেন তিনি, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতেন। আর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি কখনো তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই। মেজর হোক মাইনর হোক, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে উনি পরামর্শ করতেন। কখনো মিটিং হলে মিটিংয়ে পরামর্শ করতেন, মিটিং না হলে এমনি ডেকে নিয়ে পরামর্শ করতেন এবং গুরুত্ব দিতেন পরামর্শ। কোনো পরামর্শ যদি যুক্তিসঙ্গত হতো তাহলে সেটা উনি মানতেন। যার জন্য আপনারা খেয়াল করবেন আর কি যে উনি কত দুঃসময়ে গেছে দলের, কিন্তু দলের নেতারা দল ত্যাগ করে নাই বা দল ছাড়েন নাই আর কি। এটা হলো শুধু তার ব্যক্তির প্রতি ভালোবাসা না, তার যে দল পরিচালনার যে স্টাইল সেটার প্রতিও আস্থা। তো ওই জন্য আমি বলি আর কি যে আমরা এমনকি আমার মনে আছে যে দলের বেশ কিছু বিষয় আমার লেখার কাজ আমার উপর পড়ে। গুরুত্বপূর্ণ বিষয়ে একটা প্রেস রিলিজ যাবে দলের পক্ষ থেকে, উনি সেটার জন্য দলের মিটিং রাখছেন যে আপনারা সবাই শুনেন একটু যে এভাবে একটা প্রেস রিলিজ, এটা ঠিক আছে কিনা, বা আরও এটার মধ্যে কিছু আপনারা কোনো পরিবর্তন বা কোনো কিছু আপনারা মনে করেন কিনা। মানে প্রেস রিলিজ যাবে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেই ব্যাপারেও উনি মিটিং ডেকে কথা বলেছেন। এবং এই একই কাজ কিন্তু তারেক রহমান সাহেব করেন। খুব ইন্টারেস্টিং আর কি যে তারেক রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে প্রায় প্রতি সোমবারে আমরা স্থায়ী কমিটির মিটিং করেছি এবং কখনো কখনো সপ্তাহে 2বার 3বারও মিটিং করেছি আমরা। পরিস্থিতি যখন একটু ভোলাটাইল, বিভিন্ন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, ঘটনা চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো মানে একটা পরিস্থিতি হলো বা একটা এরকম মিটিং করে, এবং প্রত্যেকটা মিটিংকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, কখনো চাপায় না দেওয়া আর কি। বেগম খালেদা জিয়া এমন হয় না আর কি যে
উনি কখনো এমন বলেছেন আর কি যে আমি তো আপনাদের চেয়ে ছোট বা কিছু, আপনারা বলেন কি করা যায়। কিন্তু তারেক সাহেব বলেন। মানে অত্যন্ত উদারতা তার, যেটা সেটা হলো যে উনি এটা বলেছেন মিটিংয়ে আর কি, যে দেখেন আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, কাজে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে যা উচিত মনে করেন সেটা বলেন, যা সঠিক মনে করেন সেটা বলেন, যা যৌক্তিক মনে করেন বলেন, অ্যান্ড দেন ফাইনালি আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই এই বিষয়গুলি, এবং ম্যাডামও সেটাই বলতেন, একটা ভিন্ন ভাষায় কিন্তু বলতেন একই কথা আর কি, এবং আমরা তাই করেছি। আপনার সাথে ওনার একটা সুন্দর স্মৃতি যদি স্মৃতিচারণ করতে চান। অনেক অনেক স্মৃতি, অনেক। উনি এখন আমাদের মাঝে নাই, তার সঙ্গে যেসব স্মৃতি আলোচনা করা খুব কষ্ট হবে আর কি আমার ভালো লাগে না, কারণ তাকে তাকে আমার তো বিশ্বাস করতে কষ্ট হয় আর কি উনি নাই। কাজেই আমি কোনো স্মৃতি আমি মনে করতে চাই না, ক্ষমা করবেন আমাকে। আমি একটু অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করি, নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে একটু জানতে চাই। এটি কি আসলে নির্বাচনী ইশতেহারে, তো আমরা জানি দলগুলো চমক নিয়ে আসে, বিএনপির 31 দফা আছে, তো 31 দফার বাইরেও আসলে কি কি চমক থাকতে পারে? এটা ড্রাফট একটা চূড়ান্ত পর্যায়ে আছে, সে ড্রাফট নিয়ে দলের নীতি নির্ধারণী সভায় আলোচনা হবে, আলোচনার পরে এটা নিয়ে সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত হওয়ার আগে এ ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব না। এমনিতে যদি জানতে চাই, আপনাদের এবার অনেক তরুণ প্রার্থী, নারী প্রার্থীর সংখ্যা কি কিছুটা কম হয়ে গেল? দেখেন, 50 জন নারী সংসদ সদস্য হবে, এবং এটা আমাদের দেশের নিয়ম অনুযায়ী প্রপোর্শনেট হয়, যে আপনি যত আসন পাবেন সেই অনুপাতে আপনি নারী পাবেন। তাদের নির্বাচিত হওয়ার বা এমপি হওয়ার যে সুযোগ, ছেলেদের এই পরিমাণ সুযোগ নাই, কাজে ওটা একটা পয়েন্ট আর কি। এবার উচ্চ সভায়ও নারীদেরকে নেওয়ার একটা সুযোগ আছে আর কি। এগুলো বিবেচনা করেই আপনার আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে নির্বাচনে তো বিজয়ের ব্যাপারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা জিততে হবে। আমাদের তো মানে প্রার্থী এমন হওয়া লাগবে যে প্রার্থীর জয় সম্ভাবনা বেশি। ওই বিবেচনায় যা করা গেছে আর কি। তারপরেও বেশ কয়েকজন আমাদের নারী প্রার্থী এবার আছেন, এর মধ্যে নতুন আছে অনেকেই। এই নির্বাচন দেখলে আমরা একটা জিনিস দেখি, নির্বাচনের দিনে সহিংসতা হয়, সমর্থকদের মধ্যে সহিংসতা, বিভিন্ন এলাকায় সহিংসতা হয়, এবং কালচারের একটা বিষয়, আমাদের সহিংসতার জন্য আমরা প্রস্তুতি থাকি, মনে করি যে এই আসনটা আসলে খুব ঝুঁকিপূর্ণ। তো সেক্ষেত্রে এবারের নির্বাচন এবং বর্তমান প্রশাসনের যে অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তো এইখানে আপনারা এই ধরনের সহিংসতার সম্ভাবনা দেখছেন কিনা, বা এটা মিটিগেট করার জন্য? সম্ভবপরের জন্য প্রস্তুত থাকাই সভ্যতা, তাই না? মানে সম্ভবপরের জন্য প্রস্তুত থাকা, এবং সেই বিবেচনায় আমরা অলরেডি আমাদের পক্ষ থেকে সরকারকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি, এবং আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি। কারণ আমরা মনে করি আর কি যে শুধুই এটা সরকার বা নির্বাচন কমিশনের কাজ না, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তার নেতাকর্মীদেরকে শান্তি এবং সম্প্রীতি ব্যাপারে উদ্দীপ্ত করতে পারে, উৎসাহিত করতে পারে, তাহলে একটা শান্তিপূর্ণ নির্বাচন অপেক্ষাকৃত সহজ হবে। তো আমরা আশা করি যে আমরাও চেষ্টা করব, অন্যান্য সব রাজনৈতিক দলকেও আমরা অনুরোধ করব যে নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য তারাও তাদের দলের পক্ষ থেকে তারা চেষ্টা করবে। পাশাপাশি আমরা গভর্নমেন্টকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো যে তারাও যেন তাদের যে ভূমিকা সেটা যথাযথভাবে পালন করে। আমরা যেহেতু শান্তিপূর্ণ নির্বাচন চাই, সেহেতু আমরা এটা বলতে পারি যে আমাদের দলেরও কোনো নেতাকর্মী যদি নির্বাচনের সময়ে এমন কোনো কাজ করে যেটা নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির সামনে আসলে বড় চ্যালেঞ্জ কি?
মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যে এই দেশটাকে উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব, এ দেশের বেকারত্ব দূর করা সম্ভব, এ দেশের কৃষিজীবী মানুষ তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারবেন সম্ভব। আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি। এদেশের শ্রমজীবী মানুষ তার ন্যায্য প্রাপ্য সেটা পেতে পারবেন। আমরা তো চেষ্টা করব ইনশাল্লাহ যে এই বিগত সরকার আমলে যে এত কলকারখানা বন্ধ হয়ে গেছে, এই কলকারখানাগুলিকে পুনরায় আবার কার্যকর করা, কিংবা যেটা শহীদ জিয়া করেছেন, জিয়া করেছেন, আমাদের চেষ্টা করতে হবে সেটাও। আমাদের নারীর উপর সহিংসতা বন্ধ করতে হবে, কারণ এটা অসভ্যতা। একটা দেশকে সভ্য দেশ বলা যায় না যদি সেখানে নারীরা নিরাপদ না থাকে। অতএব আমরা বিশ্বের মানচিত্রে একটা সভ্য জাতি হিসেবে বেঁচে থাকতে চাই বলে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে আমাদের মা বোনরা নিরাপদ থাকে, নিশ্চিন্তে থাকে। আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য নতুন আশা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চাই, সুযোগ সৃষ্টি করতে চাই। আপনি দেখবেন আমাদের নির্বাচনের ব্যাপারে যে আমরা 31 দফা বলেছিলাম, সেখানে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে আমাদের খুব স্পষ্ট দুইটা বক্তব্য আছে। একটা হলো আমরা বেসিক্যালি নিড বেসড এডুকেশনের জন্য আমরা কাজ করব। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট হচ্ছে, মাস্টার্স হচ্ছে, ইন্টারমিডিয়েট পাস হয়ে বের হচ্ছে, কিন্তু তারা বেকার, কাজ পায় না। আমাদের শিক্ষিত বেকার অনেক বেশি। তো এর চেয়ে যদি তাদেরকে এমন কোনো কিছুতে শিক্ষিত করা যেত যেটা কর্মসংস্থানের সুযোগ আছে। আমাদের দেশে মুশকিল কি জানেন, যে আমাদের বেকার অনেক কিন্তু কর্মক্ষম লোক নাই। আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির সামনেও আপনি দেখবেন লম্বা চাকরির বিজ্ঞপ্তি, কিন্তু ওই কাজটা করার লোক পাওয়া যায় না, অথচ হাজার হাজার বেকার মানুষ আছে। তো এখন যদি আমরা তাদেরকে যদি ওই কর্ম উপযোগী শিক্ষাটা দিতে পারি, অর্থাৎ নিড বেসড এডুকেশন, যে এডুকেশন আমাদের প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের আর বেকার থাকবে না। আর এই যে কর্মক্ষমতা সম্পন্ন মানুষগুলি, তারা কাজ পাওয়া মানে হলো দেশের উৎপাদনশীলতা বাড়া, খালি বেকারত্ব দূর না, দেশের কল্যাণ হওয়া, উৎপাদন বাড়া। তো এই কাজটা আমরা করতে চাই। আরেকটা হলো যে যারা অধিকতর শার্প, একটু ইন্টেলিজেন্ট, যারা মানে আরও বেশি লেখাপড়া করতে চায়, যাদের আগ্রহ আছে, তাদের জন্য নলেজ বেসড এডুকেশন। অর্থাৎ তারা শুধু লেখাপড়া করবে না, তারা গবেষণা করবে, তারা তথ্য প্রযুক্তি ইত্যাদিতে নিজেদেরকে মানে স্পেশালিস্ট করবে, এবং তারা এমন সব কাজ করতে পারবে যে কাজ আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের প্রগতির জন্য দরকার। তারা এমন কাজ করবে যে কাজের ফলে আরও অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে, যেখানে ওই যে নিড বেস যেটা, সেটা আমাদের ওই লোকরা সেখানে যাবে। তো এই কাজগুলি যদি আমরা করতে পারি, এবং শান্তি শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, যে মানুষের যদি উপার্জন থাকে, মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ সব হলো, কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না, নিরাপদ বোধ করে না, তাহলে এর কোনো কিছুই কোনো কাজে লাগবে না। সেই জন্য আমাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এইগুলোর সব চিন্তা আমাদের মাথায় আছে। আমরা আশা করি যে আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে তারেক রহমান সাহেবের এটি তো আবার মানে নতুন প্রজন্মেরই প্রতিনিধি। কাজেই আমাদের যে চিন্তাভাবনা যাই আছে, আমাদের রাজনৈতিক বিশ্বাস যা আছে, তার সঙ্গে তার যে তারুণ্যের দীপ্তি, এটা যুক্ত হয়ে আমরা একটা এমন কিছু করতে চাই যাতে দেশের মানুষ, অনেকেই রাজনীতি সম্পর্কে হতাশ, অনেকেই দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ, আমরা তাদের হতাশাটা দূর করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই পর্বে যোগ দেওয়ার জন্য, আর আবারও শুভ জন্মদিন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, সময় হলো বিদায় নেওয়ার।
এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।